মোদির গদি কি শেষ পর্যন্ত টিকে থাকবে? হাসিনা কেন বলেছে সে দেশে ফিরে আসবে? দ্য এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। গত 7ই জুনে আমি একটি ভিডিও করেছিলাম। সেখানে ভিডিওটির অবশ্যই শিরোনাম ছিল দিল্লিতে তেলেপোকাদের একদিন। সেখানে আমি সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি কিভাবে সৃষ্টি হলো, কে এর পেছনে, এবং তারা যে যন্ত্র মন্ত্র এসে সমাবেশ করেছিল, কি হয়েছে ইত্যাদি আমি বিশদভাবে আলোচনা করেছি। আপনারা অবশ্যই ইতিমধ্যেই জেনে ফেলেছেন এই যে মানে মুভমেন্টটা হচ্ছে, আন্দোলনটা হচ্ছে এই ব্যাপারে। তবু যদি আপনারা মনে করেন আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন একবার। এইখানে অবশ্যই এই ভিডিওতে আমি আমার একটু উপন্যাস থেকে ছোট্ট একটু অংশ উল্লেখ করেছিলাম, কারণ সেটা ককরোচ অর্থাৎ তেলাপোকা নিয়ে ছিল। সেখানে আমার উপন্যাসে আমি দেখিয়েছি সে তেলাপোকারা শেষ পর্যন্ত সুরসুর করে পালিয়ে গেছে। আমি আশা ব্যক্ত করেছিলাম যেন এই যে তেলাপোকা অর্থাৎ এই যে সিজেপি পার্টির যারা আছে, যারা এই আন্দোলন করছে, তারা যেন শেষ পর্যন্ত হার না মানে। 1 মাস আগের কথা আমরা দেখছি আসলে হার তো মানা দূরের কথা, তাদের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের এই যে আন্দোলনের ব্যাপকতা, এটা একটা বিশাল ব্যাপার ভারতের জন্যে। কেন ভারতের ইতিহাসে হয়েছে, আগে আমরা দেখেছি ওই যে কৃষক আন্দোলন, কিন্তু এর ইম্প্যাক্ট এরকম না যেটা এখন আছে। এটা হলো জেএনজিদের আন্দোলন আর কি। আমরা জানি যে NEET যেটা আছে, তাদের মানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং সেখানে বেশ কিছু ছাত্র তারা আত্মহত্যা করেছে এই পরীক্ষার কারণে। এবং এদের যে ছিল মানে দাবি ছিল যে ওদের বিজেপির যে মন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তার রেজিগনেশন, তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু মোদি অনর সে কানে দেয়নি। এবং আমরা দেখছি যে এখন কি মানে মারাত্মক আকার ধারণ করেছে এই মুভমেন্টে, আন্দোলনটা। এখানে অত্যাচার করেছে পুলিশ, মারপিট করেছে, অনেককে মেরেছে, একটা মেয়েকে অনেককে জেলে নিয়ে গেছে এবং ভয় দেখিয়েছে। আপনারা সবাই জানেন এগুলো নিউজে আসছে। কিন্তু এরা হার মানেনি, বরং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সেখানে আন্দোলন শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে। সে দক্ষিণ থেকে শুরু করে মধ্যপ্রদেশ, কেরালা, তারপর তামিলনাড়ু ইত্যাদি জায়গায় এখানে মানে বেশ মানে জনসভা হয়েছে, সেখানে বিক্ষোভ হয়েছে। যারা সেলিব্রিটিজ আছেন তারা তো তারা অনেকে অংশ নিয়েছেন। আমরা ফিল্মের কথা বলতে পারি, আর তাছাড়া অন্য জায়গায়ও যারা আছেন, যারা যেমন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, এবং আরও অনেকেই তারা এসেছেন, এবং তারা সেই সংসদ ভবন পর্যন্ত তারা মার্চ করেছে নাকি, এবং সেখানে ওদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে এই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কাকে। তো এই যে বিষয়টি, এটা মোদি তো নিশ্চয়ই আমরা যা দেখেছি, কারণ নরেন্দ্র মোদী তিনি একটা ভাষণ দিয়েছেন, তিনি বলেছেন যে আমরা যারা এই প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে জড়িত ছিল তাদের আমরা বিচার করেছি ইত্যাদি অনেক কিছু। কিন্তু ছাত্ররা বা যারা জনতা, যারা এই অংশগ্রহণ করেছে, এই আন্দোলন করছে এখন আন্দোলন, তারা তো শোনার দূরের কথা, তার আগে দাবি ছিল সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ। এখন এই যে বিষয়টি, এটি অন্য জায়গায় হলে হয়তো একটা বিরাট কিছু ঘটে যেত বা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। ভারতে কিন্তু এই সম্ভাবনাটা নেই বলবো না, একেবারেই নেই তা না, কিন্তু মুশকিল, অসুবিধা আছে, এটা হয় না, কারণ এটা একটা ফেডারেল স্টেট, যেখানে অনেক বিভিন্ন রাজ্য আছে, হেটেরোজেনাস এলিমেন্টস আছে। এখানে এইভাবে মানে একটা বিশাল আন্দোলন করে সরকারকে ফেলে দেওয়া, এটা আগে হয়নি। তবে আগে হয়নি বলে যে হবে না আমি বারবার করে বলছি, কারণ এই আন্দোলনের চেহারা একটা অন্যরকম। এটার সঙ্গে মিল আছে আমাদের বাংলাদেশের আন্দোলন এবং নেপাল, বা আমরা যদি কথা বলি, শ্রীলঙ্কার কথা বলি, এই সমস্ত আন্দোলনের সঙ্গে। ওইদিকে তো আরব বসন্তের যে সমস্ত হয়েছে, এগুলো তিউনিসিয়া, বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে, এগুলোর আমরা উল্লেখ করতে পারি এবং দেখাতে পারি যে এই যে মারাত্মক রূপ ধারণ করেছে, এটা এই জেএনজিদের
কারণেই বিশেষ করে এবং এর যে জনসম্পৃক্ততা যেটা ব্যাপক হয়েছে, এই কারণে নরেন্দ্র মোদীর মানে এটা খুব বেশি একটা শান্তিতে থাকতে পারবে না, তাদের চিন্তা এসছে হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, আর তো সময় আছে। এখন মুশকিল হলো যে এর আগে এরকম কোনো রকম তারা রিজাইন করেনি এই ভারতের সরকার, যদি না এখানে একটা নির্বাচনের আগের ব্যাপার হয়, নির্বাচনের প্রসঙ্গে কোনো কিছু হয়, তখন তারা সাধারণত করে। এখন তো মধ্যবর্তী নির্বাচন সাধারণত এভাবে হয় না, সেখানে ওই যদি দল যেটা কোয়ালিশন সরকার আছে এটা যদি ভেঙে যায়, তখন হয়তো একটা মধ্যবর্তী নির্বাচনের কথাটা আসতে পারে। সুতরাং যা মনে হচ্ছে তাতে হয়তো টিকে যাবে মোদি, বাট যে অভিজ্ঞতা তাদের হলো, তারা অন্তত কিছুটা শিক্ষা পেল। কারণ প্রথম দিকে তো তারা পুরোপুরি মানে এটাকে ইগনোর করার চেষ্টা করেছে এবং এক্সেসেস হয়েছে। অর্থাৎ এই যে চেহারা পুলিশের বা যারা মানে সিকিউরিটি যে ফোর্সগুলো আছে, তাদের যে ব্যবহার, তাদের যে এক্সেস, যেগুলো যে বাড়াবাড়ি, এইগুলো ভারতেও আমরা দেখেছি। তো সেটা নিয়ে যথেষ্ট নিন্দা হচ্ছে, নিন্দা ঝরাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ভারতের বা যে কোনো আশেপাশে যে কোনো দেশে অশান্তি হোক, এটা আমরা চাই না, কেউই চায় না। বাংলাদেশ সরকারও একটা বলে দিয়েছে সেখানে, অর্থাৎ আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে এটা আমরা সেখানে কোনো রকম মানে কিছু হোক, এগুলো আমরা চাই। অর্থাৎ আমরা অস্থিতিশীল পরিবেশ এটা আমরা কেউ কামনা করি না। ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমরা কামনা করি বা না করি, এটা তো হতে থাকবে। এদিকে এই যে মানে ভারত, এখন ব্যাপার হলো যে পরিস্থিতি কতখানি ঘোলাটে হয়। এর আগে দেখা গেছে যে নরেন্দ্র মোদীর একটা মানে অস্ত্র হলো যে উনি মানে যখনই কোনো একটা বেকায়দা হয় দেশের ভেতরে, তখনই তিনি এটাকে মানে অন্যদিকে একটা কিছু ঘটিয়ে এটার অ্যাটেনশনটাকে দূরে অন্যদিকে ঠেলে দেন। হয়তো পাকিস্তানের সঙ্গে কোনো কিছু হলো বিভিন্ন জায়গায়। এখন এইখানে নরেন্দ্র মোদী, সম্ভব না মানে হয়তো না, কিন্তু বলা যায় না, তিনি হয়তো হাসিনাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এবং অলরেডি করেছেন, আমরা দেখেছি। কিন্তু সেটা হয়তো ওটা একটা ভীতির কারণে হয়েছিল। কারণ আমরা যদি ওই যে মানে হাসিনার কেন দেশে ফিরতে চাচ্ছে বা ফিরবে, এটা যে বলেছি আমি এখানটায় টাইটেলে, সেটার কারণটা হলো, যেটা আমরা মনে করি সেটি হলো যে আমরা যদি দেখি আমাদের তারেক রহমান, উনি গেলেন চীনে গেলেন 22 থেকে 26 জুনের মধ্যে সম্ভবত, ওখানে গেলেন, চীনে ভিজিট করলেন। এবং তার পরপরই 10ই জুলাই হাসিনা, কদিন পরে হাসিনা বলল যে আমি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসছি। এখন এর দুটোকে আমরা যদি মেলাই, তাহলে আমরা দেখি যে চীন সফরটা তো ভারতের পছন্দ হয়নি। ভারত চেয়েছিল আসবে এখানটায়, তারেক রহমান যায়নি, চলে গেছে চীনে। এটা ন্যাচুরালি তাদের ভারতের রেগে যাওয়ার কথা। তো এখন আমরা ধরে নিতে পারি যে এই কারণেই হয়তো সে এই হাসিনাকে ব্যবহার করেছে মোদি, এটা একটা ডিপ্লোম্যাটিক প্রেশার রাখার জন্য, এবং ডিপ্লোম্যাটিক শুধু না, পলিটিক্যাল প্রেশার পর্যন্ত। অর্থাৎ হাসিনা যদি দেশে ফিরে আসে, তাহলে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশে, এটা তারা মনে করেছে। কারণ এটা তো ওর একটা ফলোয়ার্স আছে বিরাট, এটা নিয়ে আলোচনা হয়েছে। তো তাহলে আমরা জানি যে হাসিনা কোনো কিছুই করবে না মোদির পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া, অর্থাৎ ভারত সরকারের অনুমতি ছাড়া কোনো কিছু করবে না। তো এখানে যেটা আমরা এটাকে ডিডিউস করতে পারি সেটি হলো যে শেখ হাসিনাকে তারা মানে মোদি সরকার এটা একটা রিট্যালিয়েটরি একটা স্ট্যান্ড নিয়েছে যে ঠিক আছে, তুমি আমার কথা শুনলা না, আমাদের ভারতে আসলো না, চীনে চলে গেলে, ঠিক আছে, আমরা দেখি তোমার ওখানে ইয়েটাকে অস্থিতিশীল করে তুলতে পারি কিনা। আমরা হাসিনাকে বলালো যে আমি দেশে ফিরে আসছি। এটা যদিও বলা হচ্ছে যে সেখানে তার মানে সমর্থকরা তাতে চাঙ্গা হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হচ্ছে।
এখন আমরা যদি দেখি, ধরা যাক হাসিনা আসবে, কিভাবে আসবে, যেটা বলা হচ্ছে যে এক্সট্রাডিশন যেটা ব্যাপারটা, অর্থাৎ প্রত্যর্পণের ব্যাপারটা, সেখানে ভারতের কিন্তু যেটা আমরা প্রত্যর্পণ চুক্তির যদি আলোচনা করি দেখি সেখানে 6, 8 এবং 10-এ যে আর্টিকেল আছে ওখান থেকে ভারত ইচ্ছে করলেই ওটাকে ইনভোক করে সে দেখাতে পারে যে না, এটা প্রত্যর্পণ করা যাবে না, সুতরাং ভারত বাধ্য না প্রত্যর্পণ করতে, এবং সেখানে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। তবু ভারত কি করবে এখন? এই যে আমি ককরোচ পার্টির কথা বললাম, এখানে এই ক্ষেত্রে সে হাসিনা তো একটা হাত আছেই, হাতের অস্ত্র, সেখানে শেষ পর্যন্ত হাসিনাকে পাঠাবে কি না, পাঠালে সে কি হবে এবং সেটা দেখবে সে। এখানে পাঠালে যদি সেখানে হাসিনাকে মানে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় বা কোনো যে রিপারকাশন হবে সেগুলো নিয়ে হয়তো সে এই তার আভ্যন্তরীণ যে অসুবিধা সেই জিনিসটাকে কাটিয়ে উঠতে, অর্থাৎ মানুষের দৃষ্টিটাকে অ্যাটেনশনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেবে আর কি। এটা একটা চাল হতে পারে। আর এখন আরেকটা ব্যাপার হলো যে যদি সত্যিই মানে হাসিনা আসতে চায় এখানটায়, সে তার জন্য একটা মানে একটা কিছুটা কূটনৈতিক দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে এখানে এই যে সার্জিও গোরের কথা, উনি মানে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া বিষয়ক উনি একজন দূত, এবং উনি ভারতেরও রাষ্ট্রদূত, আমেরিকার রাষ্ট্রদূত ভারতে আছেন, এবং তিনি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ব্যাপারে তিনি বিশেষ দূত আর কি, এগুলো নিয়ে তিনি দেখান। তিনি তার ঢাকা আসার কথা, অবশ্যই ইতিমধ্যে আমরা জানি যে ম্যানিলাতে সেখানে আমাদের যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার সঙ্গে তার দেখা হয়েছে ওখানে, এবং সেখানে মানে পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ তারা সেক্রেটারি অফ স্টেট বলে আমেরিকাতে, সেই মার্কো রুবিওর সঙ্গে সেখানে খলিলুর রহমান আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা হয়েছে। এদিকে আবার মানে বেশ কিছু অ্যাক্টিভিটি চলছে। এদিকে আমাদের বাংলাদেশের যিনি আমেরিকান রাষ্ট্রদূত আছে তিনি এনসিপির নেতাদের সঙ্গে দেখা করছেন, কিন্তু এগুলো নিয়ে একটু সবগুলো যদি আমরা মেশায় তাহলে দেখা যায় যে হয়তো এরা চেষ্টা করছে, দেখছে যে কি হবে যদি এই হাসিনা ফিরে আসে এখানটায়। যদি এই জিনিসগুলো বলা হচ্ছে না, তবু তারা মানে আঁচ করার চেষ্টা করছে যে কি হতে পারে এখানটায়। তো এইটা হয়তো হাসিনাকে ফিরে আনারই একটা বিষয়ে দৌড়োদৌড়ি, দৌড়ঝাঁপ ইত্যাদি বলা যেতে পারে। অথবা আমরা দেখেছি যে 11-এর সময় আমরা যারা এখনও মনে রাখতে পারি সেটা হলো যে সেখানে তখন কিন্তু সেটা ছিল বেশি আমেরিকা এবং ভারত দুজনের তাদেরই যৌথ যে কূটনৈতিক চাল, তারই ফলটা ছিল আমাদের 11 সরকার আর কি। সেখানে সরকার উঠিয়ে দেয়, অর্থাৎ আমাদের যে ডিপ স্টেট আছে, অর্থাৎ যেটা আমরা মার্শাল ল বলি, তো এই নিয়ে কিন্তু মানে অনেকে কেউ ভাবছেন যে মার্শাল ল জারি করার ব্যাপারটাও একে উড়িয়ে দেওয়া যায় না, হয়তোবা এখানে তারই একটা ক্ষেত্র প্রস্তুত করছে এই সমস্ত যে দৌড়ঝাঁপ, অর্থাৎ যারা ডিপ্লোম্যাট আছে, যারা কূটনীতিবিদ আছেন তাদের, ভারতের এবং আমেরিকার কূটনীতিবিদ যারা আছেন তারা দৌড়ঝাঁপ করছেন। এখানে একটা জিনিস দেখতে হবে যে তারেক রহমান কতখানি সে মানে ছাড় দিতে পারে। আমরা এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে, মানে কূটনৈতিক বিষয় আছে। কূটনীতিতে বড় জিনিস হচ্ছে যে শির দানাটা শক্ত করে দাঁড়াতে হবে। আপনি যদি শক্ত না হতে পারেন, আপনার মেরুদণ্ড যদি সোজা না হয়, তাহলে কিন্তু আপনাকে সবাই ঠকাবে, আপনাকে কাছে সবসময় নিয়ে নেবে। এখন সেই মেরুদণ্ডটা কতখানি সোজা রাখতে পারবে বাংলাদেশ, সেটা দেখার বিষয়। কারণ এদিকে বেশ বিভিন্ন রকম চাপ আছে। আমেরিকার একটা যেটা বিষয় সেটা হলো যে একটা করিডোরের ব্যাপার, চীনের করিডোরের ব্যাপার আছে, ভারতের তো আছে, ভারতের তো আরও শুধু করিডোর না, আরও অনেক ব্যাপার আছে, এবং হাসিনার ব্যাপার আছে। সব বিষয়গুলো মানে এমন একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করার জন্য করা হয়েছে, যার ফলে তারেক রহমান হয়তোবা বা তার সরকার হয়তোবা নতি স্বীকার করে, অর্থাৎ কিছুটা অনেকটা ছাড় দিতে পারে। আমরা দেখেছি যে আমেরিকা তো ওই আছেই, সে তার যে বাণিজ্য কূটনীতি, সেই কূটনীতি দিয়ে
অনেক কিছু সে আদায় করে নিয়েছে। আমাদের সঙ্গে যে চুক্তি হচ্ছে আমরা সেটা দেখেছি, আলোচনা হয়েছে অনেক, সেখানে আমাদের বলা যায় ঠকিয়েছে, একদম জোর করে করেছে। এবং বর্তমান বিশ্বে আমেরিকার যে রোল, এটা আমরা সবাই জানি, এটা মানে আনফর্চুনেটলি এটা ইম্পোজিং, ভেরি মাচ ইম্পোজিং, চাপিয়ে দেওয়া, একজনকে একটা রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে গেল, তারপর একটা রাষ্ট্রকে আক্রমণ করছে একটার পর একটা, এদিকে ইসরায়েলকে মানে সমর্থন করে গাজাতে সেখানে হত্যাযজ্ঞ ব্যবস্থা করেছে আর কি। তো এগুলো তো আমরা সব দেখছি। তো সেই ক্ষেত্রে ভারত এখানে আমেরিকা চাচ্ছে এবং শেষ পর্যন্ত মানে নতি স্বীকার করবে কি করবে না এটা দেখার বিষয়। একটা জিনিস আমি একটু আগে বললাম যে আমাদের কিন্তু মানে শক্ত থাকতে হবে, আমাদের শক্ত থাকতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যে দেশের ভেতরে রাজনৈতিক একটা স্থিতিশীলতা এবং ঐক্য, এই ঐক্যটা রিয়েল যে আমরা ইউনিটি, এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি অলরেডি, সেটা হচ্ছে তারেক রহমান তার যে শরিক দল তাদের নিয়ে একটা মানে তাদের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন, তাদের মানে একটা ডিনারের ব্যবস্থা করেছেন। এবং এখানে বোঝা যাচ্ছে যে অন্তত মানে তাদের যে সম্পর্কটা একটা সিমেন্টেড করা, তাদের একটু শক্ত করা, ঝালাই করে নেওয়া আর কি, যে সম্পর্কগুলো। যদিও আমরা জানি যে সেখানে শরিক দলের অনেকেই তারা অসন্তুষ্ট, তারা সেখানে মানে ক্ষমতার ভাগ পায়নি, তারপরেও এটা একটা চেষ্টা। এদিকে আমরা দেখেছি যে এই যে এনসিপি এবং বিশেষ করে জামায়াত ইসলামী, এরা অনেকটা মানে একটু তোড়জোড় করছে এই ইয়ে নিয়ে, আমাদের যেটা সংস্কারের ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে, এখানে গণভোটের ব্যাপার নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা সামনে এগোচ্ছে। এবং তারা বলছে যে আমরা মানে একটা পর্যায়ে গিয়ে তারা হয়তো বিক্ষোভ করবে, ইত্যাদি করবে, এই সমস্ত কথা বলছে। কিন্তু যতটুকু আমার ধারণা তা হলো যে জামাতের সঙ্গে এনসিপি, কিছুটা এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং ঠিক রাইট মোমেন্টে তারা এক হবে। বিএনপি কিন্তু জানে যে বিএনপির জন্যে আওয়ামী লীগ হচ্ছে ফর্মিডেবল থ্রেট, জামাত না এনসিপি কেউই নয়। একটা আওয়ামী লীগ মানে যদি বিএনপিকে মানে যদি বিএনপিকে চলে যেতে হয়, সেটা যেতে হবে আওয়ামী লীগের কারণে। আমি অবশ্যই বলছি ওই চলে যাওয়া মানে জোর করে না, ভোটের ক্ষেত্রে ভোটাভুটিতে, অর্থাৎ নির্বাচন হলে আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগই পারবে বিএনপিকে হাঁটাতে। সুতরাং কোনো অবস্থাতেই বিএনপি চাইবে না যে আওয়ামী লীগ আসুক, রিহ্যাবিলিটেড হোক এখানটায়। এবং সেই জন্যেই এই যে মানে বর্তমান যে অবস্থা, যে আমরা দেখছি যে এটা ঘোলাটে অবস্থা আমাদের রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক অঙ্গনে, এইটার কারণ আমি মনে করি যে সেটা হচ্ছে বিএনপি চাইবে না। কিন্তু আমেরিকা হয়তো বা সার্জিও গোর, যার কথা বললাম, যিনি আমেরিকার রাষ্ট্রদূত ভারতে এবং দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার যে বিষয়ক যিনি বিশেষ দূত, ইনি মানে আসছেন, কদিন পরে হয়তো আসবেন এখানটায়। সম্ভবত ওই যখন চলে আসছেন, আমাদের ফরেন মিনিস্টার চলে আসবেন মেলিন্দা থেকে, উনিও সেখান থেকে চলে আসবেন। এখানে ঢাকায় বসে কথাবার্তা হবে, আলোচনা হবে, ইত্যাদি হবে। এবং সেখানে হয়তো চেষ্টা করা হবে যে মানে আওয়ামী লীগকে আনার ব্যাপারে, আওয়ামী লীগকে কোনোভাবে মানে তাকে একটা স্পেস দেওয়া, যে ওই যে ইনক্লুসিভ যে কথাটা তারা বলে, যে অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা করা, সেটা ব্যাপারে। এবং তার অগ্রগতিটা কী হবে তার উপর নির্ভর করবে মানে ভবিষ্যৎ যে স্টেপটা। এবং এইখানেই ওই যে প্রশ্নটা উঠছে যে মানে থার্ড ফোর্স, যেটা হচ্ছে তৃতীয় শক্তির উত্থান, যেটা ১/১১, এবং তার পুনরাবৃত্তি হবে কি না, এটা নিয়ে কেউ কেউ প্রশ্ন করছেন, ভাবছেন এবং আশঙ্কা করছেন। আবারও দেখা